শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় করোনা বিধিনিষেধের নতুন ধরন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর নিজামুল হক ভূঁইয়া এবং আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর কামরুল হাসান খান এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জনাব সাদিকুর রহমান হিরু। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় করোনা বিধিনিষেধের নতুন ধরন। করোনার নতুন ধরন আমরা যেরকম শুনছি বা দেখতে পাচ্ছি, পাশাপাশি যে লকডাউন বা বিধিনিষেধের কথা আমরা বলছি, এতেও এক ধরনের পরিবর্তন আসছে। প্রথম দিকে বিধিনিষেধটা যেরকম ছিল বা যেই সেক্টরকে একটা এম্বার্গো বা বিধিনিষেধ দেওয়া হচ্ছিল, আস্তে আস্তে সেই সেক্টরগুলো বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কারণে। এবং এখন যেই লকডাউনের কথা বা বিধিনিষেধের কথা আমরা বলছি, লকডাউন তো নয়, বিধিনিষেধের কথা আমরা বলছি, সেটি সর্বশেষ যুক্ত হয়েছে যে লঞ্চ, ট্রেন, সেগুলো যেমন সীমিত আকারের যাত্রী নেবে, পাশাপাশি দূরপাল্লার বাসও চলবে, যেটি দীর্ঘদিন এই হিরু সাহেবদের দাবিও ছিল। সব কিছু মিলিয়ে পুরো পরিস্থিতিটি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি উল্টাটা বলি, সবই খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনীতিবিদদের সভা সমাবেশ, এছাড়া সব কিছুই খোলা এখন। সুতরাং বিধিনিষেধ, ধরেন এটা তো আর রেজিমেন্টেড সোসাইটি না, জারি করে দিচ্ছে প্রজ্ঞাপন দিয়ে। কোথায় বাস্তবায়ন হচ্ছে, কোথায় হচ্ছে না, এটা দেখভাল করা হচ্ছে না। এবং বাস্তবিক পক্ষেই স্বাস্থ্যবিধি যে মানা, সেটা কিন্তু পূর্ণাঙ্গভাবে কোথাও মানাও হচ্ছে না, এনফোর্সও করা হচ্ছে না। এখন যেটা আলোচনা এসছে, যেমন এখানে সাবেক ভিসি সাহেব আছেন, তিনি বলবেন যে এখন প্রধানত আমাদের দেশের জন্য যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো সবাইকে টিকা দেওয়া এবং সাথে সাথে স্বাস্থ্যবিধি মানা। তা আমরা টিকা তো এখন সহসাই আনতে পারছি না, টিকা আনতে পারছি না। এদিকে আপনি ভারতের যে অবস্থা, ভারত থেকে নেপালের যে দুর্দশা, নেপাল কিন্তু করোনা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট যাওয়ার পরে নেপালের অবস্থা খুবই খারাপ। এখন আমরা হচ্ছি সারা বাংলাদেশ, এটা 4 ভাগের 5 ভাগের 4 ভাগই কিন্তু ভারতের সাথে বর্ডার। আপনি দেখেন 64 ডিস্ট্রিক্টের 29টা ডিস্ট্রিক্টই কিন্তু আমাদের আপনার ভারতের সীমান্তের সাথে লাগোয়া। অর্থাৎ 54,000 বর্গ মাইলের আপনার প্রায় 4,500 বর্গ মাইল হচ্ছে ভারতের সাথে বর্ডার। এখন আমরা কিন্তু যেটা শুনি যে আমাদের ফর্মাল আপনার ল্যান্ড পোর্ট আছে 21-22টা। হ্যাঁ, তো আমরা এর ভিতরে 4-5টা নিয়ে কথা বলতে শুনি যে এখানে চেক দেওয়া হচ্ছে, বন্ধ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে ওপেন যে তারকাটার যে অংশ, এটা বাদ দিয়ে ওপেন বর্ডার, এখান দিয়ে কিন্তু ঠিকই লোকজন যাতায়াত করতেছে, আসা যাওয়া, এটা সবসময় চলছে। তো সুতরাং আমাদের এখন যে প্রধান যে ভীতির কারণ, সেটা হলো যে ভারতীয় যে ভেরিয়েন্ট, এটা তো অলরেডি আপনাদের এই বর্ডারিং 29টা ডিস্ট্রিক্টের অধিকাংশ ডিস্ট্রিক্টে কিন্তু ঢুকেছে। চাঁপাইনবাবগঞ্জে আপনি জানেন তো, একদম এটা আমরা যখন কথা বলছি তখন লকডাউন শুরু হচ্ছে। হ্যাঁ, যে টেস্ট করছে তার 59% পর্যন্ত উঠে গেছে। তো ভয়াবহ অবস্থা। কিন্তু এদিকে ধরেন সিলেটে পাওয়া গেছে, ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ এই বর্ডারিং যশোর থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ শুরু করে আপনার দিনাজপুর, সব জায়গায় কিন্তু এই ভারতীয় ভেরিয়েন্ট ঢুকে গেছে। এখন আমাদের যে স্বাস্থ্যের অবস্থা এবং সব মিলে যে অবস্থা, তাতে করে কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট যদি আমাদের দেশে ছড়িয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু এটা ট্যাকেল দেওয়া আসলেই দুষ্কর। সেক্ষেত্রে আমরা যেহেতু টিকা পাচ্ছি না, স্বাস্থ্যবিধিটা একমাত্র ভরসা আমাদের, সেটাও তো আমরা মানাতে পারছি না। শুধুমাত্র এই ধরেন স্বাস্থ্যবিধি আর 7 দিন বাড়ানো হলো, বারবার 4-5 বার বাড়ানো হলো, কিন্তু স্বাস্থ্যবিধি তো এনফোর্স করা হচ্ছে না। আপনি বাইরে গেলে তো সবাই কিছুটা বাড়লেও মাস্ক তো পরছে না। হ্যাঁ, এই কয়েকদিন আগে একটা টেলিভিশনে ওই ফেরিতে উঠতেছে এক লোক, তাকে জিজ্ঞেস করলো আপনি মাস্ক পরেন নাই কেন? হ্যাঁ, কয় আমার বাপের কি গোষ্ঠীত কেউ মরে নাই, আমার নানার গোষ্ঠীত কেউ মরে নাই, আমার এলাকায় কেউ মরে নাই,
আমি কি মাস্ক পরে মরে যাব নাকি, মরবো নাকি? এই হলো বাস্তবতা, রিয়েলিটি। গ্রামের লোক করোনা আছে এখনও, তাদের ভিতরে এই সচেতনতা আসে নাই, এখনও কিন্তু এটা নাই। যেমন ধরেন ঢাকা শহরে প্রায় 40-50 হাজার বস্তিবাসী আছে, তারা তো বিভিন্ন মেয়েরা আপনার বাসায় কাজ করে, তাদের জিজ্ঞেস করে দেখেন, আমার বাসায় তো জিজ্ঞেস করে না, তারা করোনা বিশ্বাস করে না। করোনা নাই, আমাদের কেউ মারা গেছে, কেউ মারা যায় নাই, করোনা নাই, বিশ্বাসই করে না। অথচ আইসিডিডিআরবি এবং আইডিসিআর যৌথ সার্ভে করে দেখিয়েছে যে বস্তিতে, আমাদের বস্তিতে ঢাকা শহরে 75% লোকের ভিতরে করোনা সংক্রমিত আছে, আর বস্তির বাইরে হলে মাত্র 45%। অথচ আমরা ফিল করি করোনা আছে, কিন্তু তারা ফিল করে না। কারণ তাদেরকে এই উপলব্ধিটা করানো যাচ্ছে না কেন? না, করানো যাচ্ছে না, তাদের ভিতরে তো উপসর্গ নাই। কারণ কায়িক পরিশ্রম করে থাকে যেসব মানে অস্বাস্থ্যকর জায়গায়, করোনা তো এমনি তার ভিতর তার চেয়েও বেশি রকম বড় ধরনের ভাইরাসের ভিতরে তারা বসবাস করে। তবে রোদ্রে ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায় ছেলেরা, কায়িক পরিশ্রম করে, রোদের ভিতরে থাকে, তাদের আপনার ইমিউন পাওয়ার বেশি, যার ফলে উপসর্গ নাই। অল্প স্বল্প হলেও তারা নর্মাল আমাদের দেশে যে সিজনাল কাশি ঠান্ডা এটাই মনে করে, সুতরাং তারা এটা করোনা মনে করে না। কিন্তু তারা তো অন্যদেরকে সংক্রমিত করছে, তারা সংক্রমিত, উপসর্গ না থাকলেও সংক্রমিত করছে। সুতরাং আমি যেটা আগেও বলেছি যে যেহেতু আমরা সহজে টিকা, এখনও তো টিকা যদি পাইও, তারপরে এই যে 5 লাখ 1 লাখ এ দিয়ে তো কাজ হবে না। আমাদের টিকা দিতে হবে প্রায় 12 থেকে 14 কোটি লোককে, ডাবল ডোজ হলে লাগবে 28 কোটি ডোজ। সুতরাং এই 1 লাখ 5 লাখ ডোজ দিয়ে তো কোনো কাজ হবে না। এবং কি ভারতের সেরাম ইনস্টিটিউটের যদি 3 কোটি ডোজও আসতো, তাতেও মাত্র 1.5 লাখ লোককে দেওয়া হতো। অর্থাৎ আমরা প্রথমে গোড়ায় যে গলতটা করেছি যে আমরা টিকার একটা সোর্সের বাইরে আমরা যাই নাই, না যাওয়ার ফলে যেসব সোর্সগুলি রাশিয়া বলেন, আপনার চীন বলেন, এরা তো আগেই আমাদের কাছে আসছিল। আমি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলাপ করব, সুতরাং এই টিকার জন্য বিষয় আমি নিয়ে আরো আলাপ বলছি যে করব। এখন যে অবস্থা দেশের, একমাত্র নিজেকে নিজে বাঁচার চেষ্টা করা, সেটা হলো স্বাস্থ্যবিধি মানা। আমি একটু শুনে আসি, ডক্টর কামরুল হাসান খান আমাদের সাথে রয়েছেন। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনি শুনছিলেন এই যে আমরা যে কথাটি আসলে বলছি, জনাব এম এ আজিজও বলছিলেন যে আমাদের তো একটি উদ্বেগের কারণ যেই নতুন ধরনের ভারতীয় ভ্যারিয়েন্ট সেটি, এবং এই নতুন রোগ বা করোনার যে ভ্যারিয়েন্ট, সেটাকে মোকাবেলা করার জন্য এই যে একটা অভিনব যে লকডাউন আমাদের বলা হয় যে বাংলাদেশি সংস্করণের লকডাউন, যেখানে অনেক কিছু খুলে দিয়ে তারপর বিধিনিষেধ, সেটি দিয়ে কি মোকাবেলা করা কতটা সম্ভব, বা সেটি কি কোনো উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে কিনা? বিষয়টা হলো যে এখন বাস্তবতা কিছু মানতে হবে। বাস্তবতা যদি আমি না মানি, তাহলে কিন্তু আমাদের পরিকল্পনা ভুল হয় এবং সেইখানে আমাদের কার্যক্রমেও বেশ কিছু ফাঁক থেকে যায়। আমাদের প্রিয় সাংবাদিক আজিজ ভাই অনেক কথাই বলেছেন। আজিজ ভাই মানুষকে এটা খামাখা আতঙ্কের মধ্যে ফেলে ঠিক না। ভারতীয় ভেরিয়েন্ট এখন পর্যন্ত মাত্র 9টা শনাক্ত করা হয়েছে। হ্যাঁ, এখন আপনি সমস্ত বর্ডারে 25টা ডিস্ট্রিক্টে ঢুকে গেছে, এটা কিন্তু ঠিক নয়। এখন কথা হলো আমাদের তথ্যের ভিতরে কথা বলতে হবে, তো সেই কারণে আমাদের ধরেন যে যদি আমি করোনা ভাইরাসের কথাই আলোচনা করি, গোটা বিশ্বের সাথে বাংলাদেশকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমরা অনেক অবশ্যই গঠনমূলক সমালোচনা হবে, কিন্তু বাস্তবতাটাকে সবসময় মনে রাখতে হবে। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলো ধরাশায়ী হয়ে গেছে। আপনাদের কিছুদিন আগে আমেরিকা থেকে এসছেন, তাই না? সেদিন সেখানে কি অবস্থা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে আমেরিকা, এবং মানে প্রথম সারির দেশগুলা ফ্রান্স, রাশিয়া, ব্রাজিল, এবং ভারত হচ্ছে এখন সেকেন্ড পজিশনে আছে, এবং ইউরোপ, ইংল্যান্ড সবকিছু কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত। সাথে এই করোনা সংক্রমণ প্রতিহত করা খুব একটা সহজ বিষয় নয়, অদৃশ্য একটা শক্তি, এবং সবচেয়ে দ্রুততম ভাইরাস যেটি সংক্রমণ করে এবং মৃত্যু প্রাণঘাতী। এটি আমাদের বিশ্বের জন্য নতুন একটি অভিজ্ঞতা। এখন কথা হলো যে সরকার কিন্তু সময়োচিত সিদ্ধান্ত নিচ্ছে, এবং সমস্যাকে তারা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সেখানে আমাদের ম্যান পাওয়ার একটা সমস্যা তো আছে, আর যে সমস্ত জনবহুল দেশ সেগুলো কিন্তু আরো কঠিন মেনটেন করা, কারণ হচ্ছে জনবহুল এবং উন্নয়নশীল দেশ, যেমন ভারত, পাকিস্তান আরো খারাপ অবস্থা, নেপালের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে।
সেখানে আমরা কিন্তু এখনো সংক্রমণের হারে বলেন, মৃত্যুর সংখ্যা বলেন, আমাদের কাছে প্রত্যেকটি মৃত্যুই আমাদের বেদনার জন্য আমাদের মূল্যবান, কিন্তু তারপরে কিন্তু হারটা আমাদের এখনো কম আছে। এখন যেটা সমস্যা হচ্ছে যে আমরা জনসম্পৃক্তিটা সেভাবে হচ্ছে না, এই জায়গাটা আমাদের সবচেয়ে গুরুত্বের বিষয়। আর ভ্যাকসিনের কথাটা যেটা বলেছেন আপনি, এর আগে আজিজ ভাই কিন্তু এর এক অনুষ্ঠানে আমার সাথে বলেছিলেন যে উনি আমেরিকাতে পান নাই, কিন্তু বাংলাদেশে এসে কিন্তু 2 ডোজ পেয়েছেন। আজকের যে হিসাব যে আপনার 1100 ডোজ লাগবে 70% বিশ্ববাসীকে দেওয়ার জন্য, আমি এর মধ্যে বর্তমানে 150 কোটি ডোজ দেওয়া হয়েছে, তার মধ্যে 0.03% পাচ্ছে গরিব দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো। 85% টিকা কিন্তু ধনী দেশগুলো নিয়ে গেছে। সেই তুলনায় বাংলাদেশে যে আমরা 1,03,00,000 ডোজ পেয়েছি এবং এখনো আমরা 5 লক্ষ ডোজ পেলাম, চীন থেকে আরো 6 লক্ষ ডোজ পাবো, এই বৈজ্ঞানিক বিষয় আছে কিন্তু এর মধ্যে। চট করে যদি আমরা বলি যে অমুকটা কেন হলো না, আপনি দেখেন সবচাইতে কম দামের ভ্যাকসিন হচ্ছে এবং সবচাইতে কার্যকর হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এটা আমরা কিন্তু তখন থেকেই বলেছি যে অক্সফোর্ডের ভ্যাকসিন, অক্সফোর্ডের যে বৈজ্ঞানিক পদ্ধতি সবচেয়ে নির্ভরযোগ্য পৃথিবীর মধ্যে, এবং আমরা মাত্র $5-6 পেয়ে গেলাম। আজকে দেখেন আপনার সিনোফার্মেরটা আপনাকে $19 আনতে হচ্ছে। আমি এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু কিছু বৈজ্ঞানিক বিষয়, এটা কিন্তু রোগ, সেখানে WHO অনুমোদন করেনি এই সমস্ত ভ্যাকসিন, কিন্তু আমরা প্রথমেই কিন্তু আমরা চাইনি। যেমন ধরেন রাশিয়ার ভ্যাকসিন বা সিনোফার ভ্যাকসিন, চীনের ভ্যাকসিন, এরা কিন্তু WHO অনুমোদন করে নাই, কারণ তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে আসতে হয়। সেখানে নির্ভরযোগ্যতা, নির্ভরশীলতার একটা বিষয় আছে। সরকারি এগুলো ভাবতে হয়, আমাদের চিকিৎসকদের সেটা ভাবতে হয় যে কোনটা আমরা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। এখন এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে, এখন পর্যন্ত ভ্যাকসিন বলেন আর চিকিৎসার ঔষধই বলেন, যা কিছু হয়েছে সবই কিন্তু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, মানে জরুরি ভিত্তিতে। এবং আজ পর্যন্ত করোনার বিষয়ে কোনো কিছু কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা যায়নি। আজকে বাংলাদেশেও যে বাংলাদেশ ভেরিয়েন্ট হয়নি সেটা কিন্তু বলা যাবে না। সে কারণে এই ভাইরাসটা কি করে, ভাইরাস দ্রুত আপনার রেপ্লিকেশন বলে ওটাকে, শরীরের ভিতরে ঢুকেই দ্রুত এটা প্রতিচ্ছবি বানায়, এবং সেখানে যত বেশি ছড়াবে তত বেশি মিউটেশন হবে। এবং সেরকম ধরেন আজকে অনেকগুলো ভেরিয়েন্ট বেড়ে গেছে, ইউকে ভেরিয়েন্ট, তারপরে আপনার আফ্রিকান ভেরিয়েন্ট, এখন সর্বশেষ ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা বলছি। এবং এগুলি অনেক বেশি সংক্রমণ ক্ষমতা বেশি এবং প্রাণঘাতী বেশি। সেই কারণে আজকে আমাদের এখানে যৌথভাবে আমরা গঠনমূলক সমালোচনা নিশ্চয়ই করবো, আমরা করি। সে কারণে আমাদের যে পরিস্থিতিটা হয়েছে সেখানে কিভাবে, সমস্যাটা কোথায়, এখানে যে আমি আমার শ্রমিক নেতা আছেন, আমি পার্সোনালি কিন্তু ঈদের আগে বলেছি যে দূরপাল্লার গাড়ি এবং ট্রেন এগুলি দিলে ভালো হয়, কারণ এদের একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে খুবই ভালো। যেটা ধরেন আমরা কি করলাম, কোটি মানুষ ঢাকা শহরে চলে গেছে এবং কিভাবে গেল, ফেরিঘাটে, সেখানে কোনো স্বাস্থ্যবিধি একেবারে অমান্য হয়েছে। এবং কেন গেছি সেটার কিন্তু একটা অন্যরকম ব্যাখ্যা আছে, যেটা আমি বলি, যদি মজলিসে আমাকে সময় দেয় আমি জি জি প্লিজ বলেছি। স্যার বলেন। আমি বলেছি সব সময়, এটা একদম 3 সপ্তাহ ধরে বলছি, এই যে মানুষ গ্রামে যায় তারা কিন্তু ঈদ উৎসব করতে যায় না, ঈদ উপলক্ষে যায়। ঢাকা শহরে যে মানুষরা খেটে খাওয়া মানুষ, যার ঢাকা শহরে থাকার জায়গা নেই, তার খাবারের জায়গা নাই, ঈদের সময় একদম ছুটিতে, তারা কোথাও আসতে পারে। ধরেন একটা হোটেল কর্মচারী, সে হোটেলের ভিতরে রাত্রে ঘুমায় এবং খাবারটা বেঁচে গেলে সে খায়, হ্যাঁ, এবং তারপরে তার পকেটে টাকা নেই। সে লোক তো বাড়িতে তার বউ বাচ্চা আছে বা তার মা আছে, ছোট একটা বাড়ি আছে, সেইখানে সে ঢাকা শহরে কঠিন জীবন যাপন থেকে মুক্তির জন্য তার পরিবারের কাছে, কিন্তু উৎসব কিন্তু তার জন্য বড় নয়। এবং আপনি দেখেন যে ইয়েতে কারা ছিল, এই যে ফেরিতে কারা ছিল, এইসব খেটে খাওয়া মানুষ। সে কারণে আমরা তো সেই জায়গায় পারলাম না, এটা সম্ভব হয় নাই, অনেক দেশই পারে না, এটা বাংলাদেশে খালি একা ধরেছে। সেখানে আমরা বলেছিলাম যদি দূরপাল্লার গাড়ি, এই যে আজকে দূরপাল্লার গাড়ি আমি দেখেছি তারা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলছে। আজকে ট্রেনগুলি স্বাস্থ্যবিধি মেনে, লঞ্চের ক্ষেত্রে আমরা দেখেছি সেই জায়গাটায় অতটা পারেনি, তবে এখানে পারতে হবে। এখানে আমি আরেকটি কথা বলে শেষ করি, অনেক সময় নিয়ে নিলাম। সেটি হলো, এখানে সরকার একা পারবে না, সম্ভব না, কোনো দেশের সরকারে পারেনি। এখানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সরকারের পাশাপাশি আমাদের জনসম্পৃক্তিটা কিন্তু সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। জনসম্পৃক্তির জন্য দরকার জনপ্রতিনিধিদের ভূমিকা, এবং এখানে আমাদের ধরেন যে শ্রমিক সংগঠন আছে, মালিক সমিতি আছে, এরকম সবাইকে নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক আছে, স্কাউট আছে, এরকম প্রতিটা ক্ষেত্রে, সেটা আপনার ঘাটে হোক, এটা আপনার স্টেশনে হোক,
এটা আপনার রাস্তায় হোক, সেখানে আমরা যদি স্কোয়াড করে, শপিং কমপ্লেক্স স্কোয়াড করে করে যদি নিয়ন্ত্রণ করা যায়, যদি চেক করা হয়। এবং এখানে একটি কথা বলে শেষ করি, কোনো বিশ্বেই, সেটা কোনো দেশ উন্নত বিশ্বেও না, আপনি আইন বা নির্দেশনা মানাতে হয়। এখানে যেটা আজিজ ভাই বলেছে, এটার সাথে আমি একমত। এখানে আপনার এটাকে মানানোর জন্য চেষ্টা করতে হয়। সেই জায়গাটায় কিন্তু আমাদের বাস্তবিক কিছু দুর্বলতা রয়েছে আমাদের মতো উন্নয়নশীল দেশে। সেখানে আমাদের ভলান্টারি সার্ভিস, সামাজিক আন্দোলন, যেখানে আমার তরুণ ছাত্ররা সমস্ত বাংলাদেশের বিপর্যয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, এই জায়গাটা কিন্তু একটু দুর্বল। যারা দায়িত্বে আছে তাদের উচিত সমস্ত সংগঠনগুলোকে, বিশেষ করে সামাজিক শক্তিকে, রাজনৈতিক শক্তিকে, জনপ্রতিনিধিদের বিশেষ করে আমি সবচেয়ে গুরুত্ব দিব, তাদেরকে অফিসিয়ালি ডেকে বসে একটা পরিকল্পনাভাবে এটা বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব সাদেকুর রহমান হিরু। আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে নিজামুল হক ভূঁইয়া আপনার কাছে যাব। যে বিষয়টি আসলে জনাব এম এ আজিজও বলছিলেন, যে লকডাউন বা বিধিনিষেধের যে বিষয়টি আমরা দেখছি, সেটি মোটামুটি সব জায়গাতেই কিছুটা শিথিলতা তৈরি হয়েছে, কেবলমাত্র শিক্ষাঙ্গনের ক্ষেত্রে সেটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আরও হয়তো দু একটি জায়গায়। শিক্ষাঙ্গনের ব্যাপারটি যদি একটু উল্লেখ করেন। ধন্যবাদ মজলিস ভাই আপনাকে, ধন্যবাদ আজিজ ভাইয়ের বক্তব্য আমি শুনেছি। আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমাদের কামরুল স্যারের বক্তব্য আমি শুনেছি। তো যে জিনিসটা আমি বলবো সেটা হলো যে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করোনার সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কারণ আপনি দেখুন, আমাদের প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, প্রাইমারিতে আমাদের 1,70,00,000 স্টুডেন্ট পড়াশোনা করে। সরকারি প্রাইমারি স্কুলে 1 কোটি, সব 70 লক্ষ কিন্ডার গার্ডেন, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে 70 লক্ষ স্টুডেন্ট সেখানে পড়াশোনা করে। তারপরে আপনার 70 থেকে 75 লক্ষ পড়ে হাই স্কুল লেভেলে। তারপরে আপনার ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের 30 লক্ষ স্টুডেন্ট। ইউনিভার্সিটি লেভেলে আমাদের 5 লক্ষ থেকে 6 লক্ষ স্টুডেন্ট। তারপর ভোকেশনাল ইনস্টিটিউটে 5 লক্ষ স্টুডেন্ট। আপনি দেখুন প্রাইমারি স্কুলের যে স্টুডেন্টগুলোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই করোনার সময় আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে করোনা লকডাউন করে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্কুলগুলি খুলেছে, আমরা কিন্তু প্রাইমারি স্কুলগুলি খুলতে পারতাম। মাদ্রাসাতে 22 লক্ষ স্টুডেন্ট, তারা কিন্তু কওমি মাদ্রাসাগুলো খুলে রেখেছে, কিন্তু আমরা যদিও এটা সরকারের তারা কোনো নির্দেশনা মানে নাই, আমরা যখন হেফাজতের তাণ্ডব দেখার পরে তারপরে এগুলো বন্ধ করতে সরকার বাধ্য হলো, তখন কিন্তু দেখা গেলো কিন্তু তাদের কোনো স্টুডেন্ট মরে নাই, এমনকি মরলেও তা সেটা জানা যায় নাই, জনসম্মুখে আসে নাই, সংবাদপত্র আসে নাই। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে স্টুডেন্টগুলো যেভাবে হতাশায় ভুগছে। আমি একটা এক্সাম্পল দিই, আমি কয়দিন আগে গাজীপুরের একটা জায়গায় গেলাম, যাওয়ার পর একটা স্টুডেন্টকে আমি ডাকলাম, ক্লাস 3-তে পড়ে। তো আমি বললাম তুমি কী করো? আমি আগে পড়তাম। কোথায় পড়তাম? স্কুলে পড়তাম, এখন আর পড়ি না, সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ করোনার কথা সে নাই, দোকানের মধ্যে সে বাবার সাথে চায়ের দোকানে আছে, এখন না স্কুল খুলে ফেলবে সরকার, কয়দিন পরে তুমি স্কুলে যাও, আমি আর স্কুলে যাবো না। অর্থাৎ এই বাচ্চাদেরকে এমনি ধরেন পারিবারিকভাবে তারা অর্থনৈতিকভাবে এমনি দুর্বল, সেই সন্তান যখন দেখলো যে তাকে বাবা জোর করে স্কুলে পাঠাচ্ছে, সে পড়াশোনা বাদ দিয়ে সে আর স্কুলে যাচ্ছে না। তো এখন আমাদেরকে যখনই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবো, আমার মনে হয় সরকারের এটা উপলব্ধি করা উচিত। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রণোদনার কথা বলছি, প্রণোদনা না, সেখানে ছাত্রদেরকে যে টিফিনের ব্যবস্থা করতে হবে, যে স্কুলে দুপুরবেলা খেতে দেওয়া হবে, তোমরা স্কুলে আসবা, তখনই কিন্তু তাদের উদ্বুদ্ধ করা যাবে। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা জায়গাতে। আজকে ইউনিভার্সিটির কথা বলি, আমরা যদি যেমন আমরা একবার উদ্যোগ নিয়েছি ফেব্রুয়ারি মার্চ মাসে যে আমরা ইউনিভার্সিটিগুলো খুলবো, খোলার পরে মার্চ মাসে আমরা ইউনিভার্সিটি খোলার জন্য আমরা একটা উদ্যোগও নিচ্ছি, আমরা কিছু পরীক্ষাও নিয়েছি। কারণ যখন করোনার সংক্রমণটা একটু কম ছিল, ফেব্রুয়ারি মাসে আমরা কোনো ডিপার্টমেন্টে পার্সোনাল উদ্যোগ নিয়ে আমরা হল খুলতে পারি নাই, কারণ যেহেতু সরকারের নির্দেশনা নাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই সচেতন, যদি ছাত্রদের ব্যাপারটা উনি খুব সেন্সিটিভলি নিয়েছে, যে ছাত্ররা যদি ক্ষতিগ্রস্ত হয়, কারণ দেশের ভবিষ্যৎ, সেটা আমরা মনে করি সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা যখন উদ্যোগগুলো নিচ্ছিলাম, কিন্তু সেভাবে কিন্তু কেউ সাহস করে নাই। সাহস করে আমরা কিছু কিছু পরীক্ষা নিয়েছি, কিন্তু আমরা সুফল পেয়েছি, যে কেউ করোনা 2-4 জন ছাত্র জ্বর উঠেছে, তারপর তারাও ভালো হয়েছে, এবং মেডিকেল কলেজগুলোতে অনেক পরীক্ষা হয়ে গেছে। আমরা দেখছি যে মেডিকেল কলেজগুলোতে আমরা মনে করি যে এখন সময় এসেছে, আমরা দেরি না করে, আমার মনে হয় আমরা স্কুলগুলো আমরা খুলে দিয়ে মনে করব আজকে প্রথম শ্রেণী আমরা ক্লাস করব। প্রথম শ্রেণীর অনেকগুলো ছাত্র সংখ্যা, তো আমরা বিভিন্ন ক্লাসে ভাগ করে দেব, আমরা ভাগ করে দিয়ে কিন্তু আমরা সে ক্লাসগুলো আমরা নিতে পারবো। তারপর কাল মনে করেন সপ্তাহে 2 দিন আমরা প্রথম শ্রেণী ক্লাস নেব, 2 দিন আমরা দ্বিতীয় শ্রেণী ক্লাস নেব, যদি করোনা এইভাবে থাকে। আর আমরা আশা করতেছি যে আমাদের সরকার যেভাবে কামরুল স্যার যেটা বলেছে, আমাদের জীবন এবং জীবিকাকে কেন্দ্র করে সরকার যে 2টা মাস যে লকডাউন দিয়েছে, আমরা সুফল পাই নাই। ফেব্রুয়ারি মাসে আপনি দেখেন, এপ্রিল মাসে আমাদের প্রথম দিকে করোনা যেটা আমাদের 100-র উপরে মৃত্যুর হার বেড়ে গিয়েছিল।
যখনই এবং 24 পর্যন্ত চলে গেছে আমাদের সংক্রমণের হার, 100টা টেস্ট করলে আমরা 24টা করোনা সংক্রান্ত রোগী পাচ্ছিলাম। কিন্তু যখনই সরকার লকডাউনটা দিল, লকডাউনটা দেওয়ার পর দেখা গেল যে সে সংক্রমণ কমতে কমতে, কিন্তু আপনি দেখেন গত 10-15 দিন, যদিও আমরা ভারতের কদিন আমরা কিন্তু ব্রিটেনের ভেরিয়েন্ট নিয়ে আমরা খুব আতঙ্কিত ছিলাম যে বাচ্চাদেরকে আক্রান্ত করতেছে, ছাত্রদেরকে আক্রান্ত করতেছে, এমনকি আমরা দেখছি কিছু কিছু ভাইরোলজিস্ট এবং কিছু কিছু লোকজন অতিমাত্রায় বেশি বলি ফেলে। যে মানে হ্যাঁ, আজিজ ভাই যেটা বলছে ওনার কথা কিছু যুক্তিকতা আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু লোকজন অতিমাত্রায় বলি ফেলে এবং এত আতঙ্ক সৃষ্টি করে ফেলে, এটা করা উচিত না। কারণ আমি একটা এক্সাম্পল দিই, গত বছর ফেব্রুয়ারি মাসে শেষের দিকে আমি RTVতে একটা বক্তব্য এরকম একটা শোতে গিয়ে যাওয়ার পর যে কোনো একজন আমার সাথে একজন শিক্ষক বলতেছিলেন উনি যে ডিসেম্বর পর্যন্ত এদেশে লক্ষ লক্ষ লোক রাস্তায় মারা যাবে, 10 লক্ষ মানে 1 লক্ষ থেকে 10 লক্ষতে সে নিয়ে গিয়েছে। তারপর দেখা গেল যে আমরা দেখলাম যে আমাদের টোটাল, যদিও WHO এখন বলছে যে পৃথিবীতে যত লোক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের সংখ্যা 2 গুণ 3 গুণ হতে পারে। সেটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেই। কারণ দেখা যায় লোকালে অনেক মারা গিয়েছে, হালকা জ্বর হয়েছে, সে আসলে করোনাতে মারা গিয়েছে, সেটা আর তাদের লিস্টে আসে নাই। তো সেক্ষেত্রে যদি আমাদের 12,000 লোক মারা যায়, ভারতের 3 দিনে যে লোক মারা যায়, আমাদের দেখা গেলো আমরা 1.5 বছর সে লোক মৃত্যুবরণ করেছে। যদি ওইটা আমরা গাণিতিক আগে 3 গুণ বলি, তাহলে পৃথিবীর অন্যান্য জায়গায় 3 গুণ হারে লোক মারা গিয়েছে। তো আমরা যেটা বলবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যারা শিক্ষক আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা আমাদের সেমিস্টার পদ্ধতিতে, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে 2টা সেমিস্টারে পড়াচ্ছি, আবার ইয়ারলি আমরা পরীক্ষা নিচ্ছি, সেক্ষেত্রে আমরা আমার সেমিস্টারটা আমরা এগিয়ে নিয়ে আসবো। এগিয়ে নিয়ে এসে আমরা 4 মাসের মধ্যে আমরা 6 মাসের সেমিস্টার আমরা 4 মাস করব। করার পর যে ক্ষতিটা ছাত্রদের হয়েছে সেটা আমরা পোষানোর চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যাতে করে আমাদের 1.5 বছরের কোর্সটির মধ্যে ছাত্ররা হয়তো একসময় আমরা এরশাদের সময় যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু ছাত্র আন্দোলন হতো, কয়দিন পরে 3 মাসের জন্য বন্ধ, 4 মাসের জন্য বন্ধ, 6 মাসের জন্য বন্ধ। 4 বছরের কোর্স কিন্তু আমাদের 7 বছর লেগেছে, 8 বছর লেগেছে। এখন এই করোনার মতো একটা, যেমন 1971 সালে আমাদের আজ থেকে 50 বছর আগে 9 মাস যুদ্ধের কারণে যেরকম আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল, অটো প্রমোশন দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন গত বছর ইন্টারমিডিয়েটের কিছু করার ছিল না, এত করোনার অবস্থা এমন ছিল যে ওদেরকে অটো প্রমোশন, এটা নিয়েও কিন্তু সমালোচনা কিন্তু এছাড়া উপায় ছিল না। আফগানিস্তানে আপনি দেখেন 2001-2 সালে যখন ওই আমেরিকাতে যখন হামলা হলো, হামলার পরে আফগানিস্তান যখন আক্রমণ করলো, তখন ওদের স্টুডেন্টরা 2-3 বছর পড়াশোনাই করতে পারে নাই। আমি আফগানিস্তানের এক শিক্ষক আমাকে বললো যে 2-3 বছর আমাদের স্টুডেন্টরা স্কুলে যাইতে পারে না, কলেজে যাইতে পারে না, ইউনিভার্সিটি যেতে পারে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিপর্যয় হয়েছে, কিন্তু আমাদের এটা তো, যেহেতু করোনাটা এই মহামারীটা তো আমরা বলতে পারছি না। আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি জনাব সাদিকুর রহমান হিরুর কাছে, এরপরে আবার আসবো। জনাব সাদিকুর রহমান হিরু, আপনি দীর্ঘক্ষণ আছেন আমাদের সঙ্গে। আসলে আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসবার কথা সেটি হচ্ছে যে আপনাদের দীর্ঘদিনের যে দাবিটি ছিল দূরপাল্লার বাস খুলে দেওয়ার বিষয়ে, সেটি এবারকার বিধিনিষেধের সাথে অবশ্য সেই বিষয়টি যুক্ত হয়েছে যে খুলে দেওয়ার ব্যাপারটা, এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী পুরো বিষয়টি বলবেন। পাশাপাশি ডক্টর কামরুল ইসলাম খান অবশ্য বলেছেন যে আমরা দেখেছি আজকে অন্তত মোটামুটি যে ব্যবস্থাপনা তা নিয়ে স্বস্তি প্রকাশ করা যায়, কিন্তু যেটি আমাদের দেশের সাধারণ প্র্যাকটিস বা অভ্যাসই যদি আমরা বলি যে শুরুর দিকে হয়তো সব কিছু খুব ঠিকঠাক মতোই চলে, কিন্তু পরবর্তীতে যে আবার সেই পুরনো চেহারায় ফিরে আসে, সেই জায়গাটিও যদি একটু আপনি নিশ্চিত করেন বা আশ্বস্ত করেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ এটিএন বাংলাকে। শ্রদ্ধা জানাচ্ছি জনাব কামরুল হাসান স্যারকে, জনাব নিজামুল হক ভুঁইয়া স্যারকে এবং আমি আজিজ স্যার। শ্রদ্ধা রেখে বলছি কথাগুলা, যে যা কথা বলার কামরুল হাসান স্যার বলেছেন আমি ওনার সাথে 100% একমত। আজকে আমাদের কিন্তু ঈদের দিন, আর ঈদের দিন মানে আমাদের ধরেন 50 লক্ষ শ্রমিকই আজকে খুবই আনন্দ মধ্যে, তারা কালকের থেকে আনন্দ করছে। যদিও বেদনা দেয়, করোনাটা আমাদের কাছে খারাপ লাগছে, তবুও আজকে আনন্দ এই জন্য যে আমাদের 49 দিনের দিন আমাদের শ্রমিকরা একটু শান্তিতে একটু মনোৎফুল্ল নিয়ে গাড়ি চালাতে যাচ্ছে। আর যে কথা স্যার বললেন, আমি সেই স্যারের সাথে কথা বলছি, সেটা হলো যে শুধু এটা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু হয় নাই, এটা স্যারদের মতো জ্ঞানী গুণী বুদ্ধিমান লোকেরা বা আরো যারা আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা নাকি বলেছেন যে যেভাবে মানুষ যাচ্ছে সেভাবে না, যে যদি স্বাস্থ্যবিধি মেনে যদি আমাদেরকে দিয়ে চালানো হয় তাহলে ভালো হবে। এই জন্য কিন্তু সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আন্তরিকভাবে এটা নিয়ে কাজ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি দিয়েছেন বলে আজকে আমরা সুযোগ পেয়েছি। তাই সুযোগ পেলেও আমি আমার দায়িত্বটাকে অস্বীকার করতে পারবো না এবং আমি আমার অপরাধটাকেও আমি
এই মুহূর্তে আমি আমার শ্রমিকের পক্ষ নিয়ে বা মালিকের পক্ষ নিয়ে আমি চাবো না যে কোনো ধামা চাওয়া দেওয়ার জন্য। আজকে আমাদের কাছে কিছু তথ্য এসেছে, আমরা কিন্তু কালকে থেকে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের মালিক শ্রমিককে আমরা কিন্তু বলতেছিলাম যে কোনোভাবে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী যে স্বাস্থ্যবিধি আছে সেটাকে কোনোভাবে হেলা করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা বলার পরেও কিন্তু আজকে আমি কালকে রাত্রেবেলা টার্মিনালে যে আমার প্রত্যেক টার্মিনালের নেতাদের সাথে আমি কথা বলেছি এবং সেখানে আমরা ওই কমিউনিটি পুলিশের সাহায্য নিয়েছি, মালিকদের সাহায্য নিয়েছি। কিন্তু দেখা গেছে যে আমাদের কাছে কমপ্লেনটা বিকেলের দিকে আসছে যে টার্মিনাল থেকে স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি নিয়ে প্যাসেঞ্জার নিয়ে গেছে, কিন্তু মাঝপথের থেকে প্যাসেঞ্জার নিয়ে তারা কিন্তু এটাকে অনেক জায়গায় কিন্তু অনেক অসাধু যারা ড্রাইভার তারা এবং অসাধু মালিক যারা তারা লুভে পড়ে কিন্তু অনেক সময় কাজগুলো করতেছে। তো এখন এই কথাটা আমরা আজকে আবার বিকালের দিকে আমাদের ফেডারেশনের সেক্রেটারি সাহেবের মাধ্যমে আমি জিনিসটাকে এবং মালিক সমিতির মহাসচিব মাইনার সাহেবকে আমি নক করছি। নক করে আমি দুজনকে বলছি আপনারা আপনাদের মালিক এবং প্রত্যেকটি সংগঠনকে বলেন যে বিভিন্ন জেলায় যেন তারা চেকপোস্ট বসায় সংগঠনের মাধ্যমে এবং সেখানে চেক করা হয় যে মাঝপথ থেকে তারা যাত্রী এভাবে নিল কিনা সরকারের সিদ্ধান্তের বাইরেও। দেখেন এখন বিষয়টা হলো যে তারপর আমি বলি যে স্যার যেটা বলেছেন কামরুল স্যার, আমি 100% এর সাথে একমত পোষণ করছি। এই মুহূর্তে কিন্তু আমাদের পক্ষে এককভাবে সম্ভব না যে টেকনাফ থেকে তেতুলিয়া বা সেই সারা বাংলাদেশে আমাদেরকে মনিটর করা সম্ভব না। তো হ্যাঁ, স্যার যেটা বললেন প্রত্যেকটা জেলায় যদি ডিস্ট্রিক্টের এসপি এবং ডিসি সাহেবের মাধ্যমে জনপ্রতিনিধি এবং পাশাপাশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে স্কাউটকে দিয়া বা স্বেচ্ছাসেবক দিয়ে যদি আপনি প্রত্যেকটা জায়গায় যদি একটু মনিটর করা হয় যে ধরুন এখান থেকে আমরা বাসগুলো নিয়ে গেল আব্দুল্লাপুর, এখান থেকে গাজীপুর থেকে ধরেন ময়মনসিংহে যদি যায় মাওনা, এবার প্রত্যেক জায়গায় যদি কিছু কিছু ভলেন্টিয়ার সার্ভিস যদি দেয় তাহলে আমার মনে হয় যে স্বাস্থ্যবিধির 100% পালন হবে এবং সেটা পালন হলে সেটা জাতির জন্য উপকার হবে। আমার বিশ্বাস যে সরকার যদি এরকম একটা পদক্ষেপ নেয় যে প্রত্যেকটা জায়গার মধ্যে সবাইকে নিয়ে জনপ্রতিনিধি যারা আছে এলাকার চেয়ারম্যান মেম্বার এবং ধরেন আমাদের অনেক ছাত্ররা তো এখন হাই স্কুলের ছাত্ররা তো বেকারি বসে রয়েছে, তাদের কাজে লাগানো যায়, শিক্ষকদের কাজে লাগানো যায়। হিরো, আপনার এই বক্তব্যটি একেবারেই পরিষ্কার এবং আমি আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ আমি সাহায্য চাই সবার, যে সবাই মিলে আমরা আসেন সাদিকুর রহমান হিরো, আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে আপনি তো দূরপাল্লার বাসের বিষয়ে বলছেন, কিন্তু এই আন্তঃজেলা যেগুলো জেলার ভেতরে যেই বাসগুলো চলাচল করে, বিশেষ করে যদি আমরা ঢাকা শহরে দেখি, সেখানে দেখা গেছে এক আসন খালি রেখে আরেকটি আসনের জন্য যেই ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই ভাড়া কিন্তু পূর্বের ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ, 60%, 70% কোনো কোনো জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে দ্বিগুণ ভাড়া ঠিকই নেওয়া হচ্ছে, ভাড়ার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হচ্ছে না, কিন্তু আমি একেবারেই ঢাকা শহরের কথা বলছি এবং অন্যান্য জায়গায় হয়তো এই অভিযোগ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রী নেয়ার ক্ষেত্রে কিন্তু সেটি মানা হচ্ছে না এবং মানার হয়তো বাস্তবতাও নেই, কারণ আমাদের যেহেতু সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, সুতরাং সেই জায়গায় লোকজনকে যখন পরিবহন করতে হয়, এমনিতেই যখন করোনা ছিল না তখনই আমরা দেখেছি যানবাহনের সংকট বা লোকের গাদাগাদি, লোক ঝুলে যাচ্ছে বাসে, সেই বাস্তবতা আমরা জানি। সেই জায়গাতে ভাড়া বৃদ্ধিটা কি কেবলমাত্র মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ তাদের লাভেই, আখেরে কি যাত্রীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়গুলো একটু বলবেন কিনা? দেখেন, আমি আপনাকে বলি, এটা আমি অকপটে স্বীকার করতেছি কথা। এখন এই যে ঢাকা মহানগরী কিন্তু এটা কিন্তু লাগামহীন একটা ঘোড়ার মতো, এবং আপনি নিশ্চয়ই এটা লক্ষ্য করবেন যে যতগুলো অভিযোগ আসে এই ঘুরে ফিরে কিন্তু ঢাকা মহানগরীতে এসে কিন্তু ঠিক যায়। এখানে দেখেন, এখানে অনেক পলিটিক্যাল লোকের গাড়ি আছে, অনেক প্রশাসনের বড় বড় উচ্চ পর্যায়ের অফিসারদের কোম্পানি আছে। অতএব একটা উচ্চ পর্যায়ের পুলিশের কর্মকর্তা বা যদি রাষ্ট্রীয় কোনো আমলার কোনো যদি কোম্পানি থাকে, তাহলে পুলিশের পক্ষে, ট্রাফিকের সার্জেনের পক্ষে সম্পূর্ণ সেই গাড়িটাকে আটকে বা সেই ড্রাইভারকে আইনের আওতায় আনা। সিমিলারলি পলিটিক্যাল যারা নাকি ইনভলভ আছে এই সকল ঘটনার মধ্যে, তাদেরও কিন্তু ধরার ছোঁয়ার বাইরে কিন্তু তারা। তো আমি মনে করি যে এখন সময় হয়েছে যে আইনটা নিজস্ব গতিতে যদি চলে এবং আইন যদি প্রয়োগকারী সংস্থারা যদি সঠিকভাবে আইনটা প্রয়োগ করে, তাহলে কিন্তু এগুলো করার সুযোগ নাই। তারপর যতবারই অভিযোগ আসছে এই অভিযোগ কিন্তু শেষ হচ্ছে না, ঢাকা মহানগরী এসে কিন্তু থেমে যেতেছে, কারণ এখানে কোনো আইনের বাইরেও যা হচ্ছে কিন্তু এদেরকে ঠেকানোর মতো বা এদেরকে আটকানোর মতো কিছু নাই। আমরা নিজেরাও এটা স্বীকার করি, আমরা নিজেরাও লক্ষ্য করেছি যে এটা তারা অনিয়মভাবে ভাড়া যেটা নেওয়ার কথা না সেটা নিচ্ছে, যেখানে একজন যাত্রী নেওয়ার কথা সেখানে দুজন নিচ্ছে, এবং সেখানে
আইন প্রয়োগকারী সংস্থা কি কারণে আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু এই বাস্তবতাটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে ঢাকা শহরের ভেতরে বা আন্তঃজেলায় সেই মানে বিশেষ করে ঢাকা শহরের কথাই যদি আমরা বলি, সেখানে এই এক আসন খালি রেখে এক আসন এইভাবে করে যাত্রী নিয়ে বাস চলাচল সম্ভব নয়। সেই ক্ষেত্রে ইন্টেনশনালি কি ভাড়াটা বাড়ানো হলো, নাকি আমরা তখন জনগণের উপর একটা বাড়তি জগদ্দল পাথর চাপিয়ে দিলাম? আমাদের যেহেতু এই বাস্তবতা, সুতরাং আমরা এই জায়গাতে অন্তত ভাড়া না বাড়ালেও তো হতো, কারণ এটি তো আমরা মানা সম্ভব না, আমরা বুঝতে পারছি। সেই জায়গায় কি আপনাদের যখন আপনারা সভা করেন বা আপনাদের কাছে পরামর্শ দেন, তখন এই বিষয়গুলো কি আসে কিনা? না না, এই সকল পরামর্শ তো আমাদের সাথে যখন আলোচনা আসে তখন তো আমরা এইভাবে বলি যে না ঠিক আছে, আমরা ভাড়া যদি বৃদ্ধি নেই তাহলে আমরা সেখানে দুই সিটের মধ্যে একজন প্যাসেঞ্জার নিব, এটা বলি আমরা। সেটা তো সম্ভব হচ্ছে না, আপনি নিজেও স্বীকার করলেন। সম্ভবটা হচ্ছে না কিন্তু দুইটা বেলায়, এই সম্ভবটা কিন্তু আপনি সারাদিন না, সম্ভবটা হচ্ছে না কিন্তু সকালবেলা অফিস আওয়ারে আর ছুটির সময় যখন অফিসে ছুটি হয়, এই দুইটা ছাড়া কিন্তু সারাদিনই কিন্তু আপনার গাড়ি একরকম খালি যায়। তা আমি মনে করি ঢাকা মহানগরীতে যে পর্যায়ে যে অবস্থাটা আছে, এখানে আমার মনে হয় যেটা এখানে সরকারের এবং মালিক শ্রমিক সবারই উচিত সিদ্ধান্তের পরিবর্তন করে যাতে এখানে যাতে যাত্রীদেরও সঠিকভাবে তাদের মানে ন্যায্য অধিকারটা পায় এবং মালিকরা যাতে না থাকে সে ব্যাপারে একটা অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও শুনবো আপনাকে। আমরা একটু এম এ আজিজের কাছে শুনে আসি। জনাব এম এ আজিজ, জনসম্পৃক্ততার কথা বলছিলাম। হ্যাঁ, জনসম্পৃক্ততা, এবং এখন তিনি বললেন তিনি বাংলাদেশের সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তি, কারণ তিনি সরকারের চাইতেও ক্ষমতাশালী পরিবহন বাংলাদেশে, পরিবহন সেক্টর। কারণ সড়ক পরিবহন আইন হয়েছিল বাংলাদেশের ভূখণ্ডে, পার্লামেন্টে একমাত্র আইন পাশ করার পরে যে আইন বাস্তবায়ন করতে পারে নাই ওনাদের জন্যে, অর্থাৎ ওনারা এত শক্তিশালী, অথচ ওনারা ওনাদের লোক মানাইতে পারে না। যখন আইন প্রতিরোধ করে তখন কিন্তু ঠিকই শ্রমিকরা পায়। তারপরে এই শ্রমিকদের কাছে সারা বছর ওয়েলফেয়ার ফান্ডে টাকা নেওয়া হয়, সেই টাকাগুলি যায় কোথায়? সেই টাকাগুলির হিসেব কোথায়? এখন তারা আজকের দিনে ঈদ হবে কেন? আজকে এই কয়েকদিনতে তো মালিকরা বসে তাদেরকে পয়সা দেওয়ার কথা ছিল, কারণ তারা তো ওয়েলফেয়ার ফান্ডের টাকা দিয়েছে। তো আমি এই জন্যই বলবো যে আমাকে বললে এখন কামরুল ভাই ধরবেন যে আমি এখন এটা আমি খামাখা ভীতি প্রদর্শন করছি। আমার চোখে বাস্তবতা। আমি তো রামপুরা ব্রিজের পাশে আমার বাসা, উনি নেতা আমার পাশে দাঁড়াক না, আমি বাসের কাহিনীটা দেখাই। কোথায় স্বাস্থ্যবিধি, কোথায় সিট খালি, কোথায় নিয়ম শৃঙ্খলা? ভাড়াটা তো ঠিকই 60% বেশি, তারও বেশি। সুতরাং এগুলো ম্যানেজ করতে পারেন না, কিন্তু সরকার যখন আইন করতে যাবে সেটা প্রতিরোধ করার ক্ষমতা তাদের আছে। এবং একমাত্র সেক্টর যেখানে সব জায়গায় বিভাজন আছে, একমাত্র পরিবহন সেক্টর যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে সব এক, সব জাতীয় পার্টি সব এক, এবং সব সমানভাবে আপনার একসাথে প্রতিরোধ করে। সুতরাং ওনারা তো ক্ষমতাশালী। ওনারা যদি বলেন এটা পারি না, ওটা পারি না, এটা তো আমি বিশ্বাসে নেব না। দ্বিতীয়ত কথা, কামরুল ভাই যে আমাকে বললেন না, আমি ভীতি ছড়ানোর জন্য বলছি না। বাস্তবতা হচ্ছে যে আমাদেরকে সতর্ক হতে হবে। তো আমরা চীনের ভ্যাকসিন এসছে ট্রায়ালে, আমরা নেই নাই। আমরা স্পুটনিক ভি টিকাট আমরা পেতে চেয়েছি, আমরা তখন নেই নাই। আজ ভাই ওই বিষয়গুলো আমি বলি এক মিনিট। মানে কামরুল ভাই যেটি বলছে, যদি আমি বুঝে থাকি, ডাক্তার কামরুল হাসান যেটি বলছে যে চীনের ভ্যাকসিন এবং রাশিয়ান ভ্যাকসিন যখন আমাদের নেয়ার কথা বলছেন আপনি, সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি অনুমোদন দিয়েছিল কিনা, কিংবা তত পর্যন্ত তাদের একটা দামের ব্যাপারও উনি বলছিলেন যে $6 এবং $19 ব্যাপার, যেটি তখন ডলার ইয়ে ছিল। রাশিয়ার টিকা আপনার দেয় নাই, কারণ এটা পলিটিক্স আছে, এটা বুঝতে হবে, পলিটিক্স আছে। আপনি বুকিংটা দিয়ে রাখতেন, কারণ আমরা তো একমাত্র সেরামে আপনার 3 কোটি বুকিং দিয়ে বসে আছি। এবং ফরেন মিনিস্টারও তো বলছে ভ্যাকসিনকে ব্যবসা পাওয়া দেওয়ার জন্য সুতরাং আমি এই আমি একটু বলতে চাই, সেটা আজিজ ভাই যেটা বলছে যে রাশিয়ার টিকার ব্যাপারটা, যে রাশিয়ার টিকাটা তো পুতিন নিজে এই টিকাটা দিচ্ছে, তার মেয়েকে দিচ্ছে, যে এত ক্ষমতাধর ব্যক্তি। সেখানের মধ্যে পৃথিবীর 60টা না 65টা দেশ তাদের কন্ট্যাক্ট করছে। WHO একটু পশ্চিমা ঘেঁষা, আমেরিকা এবং ইউরোপিয়ান নীতির প্রতি WHO এর আকর্ষণটা সবসময় থাকে। এবং তারা ওরা ওপেন বলেও, চায়নাও বলতেছে, রাশিয়াও বলতেছে WHO এর সাথে তাদের যে গ্যাপটা, এটা তো সবাই জানে, কিন্তু আমাদের সেই কারণে হয়তো করা উচিত ছিল। জি জি জি। আচ্ছা, আমি যে কথা বলছি আমি শেষ করছি। যে ধরেন বর্ডারি কান্ট্রি, এখন তো আমাদের টেস্ট কম, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এসব জায়গায় তো পাওয়া গেছে।
মেজর হ্যাঁ। টাকাগুলো পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ আজকে থেকে অবশ্য লকডাউন, আবার আজকে রাত লকডাউন কি সুপার লকডাউন শুরু করছে বাংলাদেশের কনটেক্সটে, তাই না? খালি আম ছাড়া সব বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, কারণ বললাম তো 59% সংক্রমণ টেস্টের, ভয়াবহ তো। সুতরাং এই জন্য আমি বলছি যদি এই ভ্যারিয়েন্টটা ঢোকে তাহলে চাঁপাইনবাবগঞ্জের মতো হইতে পারে। তো এই জন্য আমি বলছি যে আমরা যেহেতু টিকা এখনো সামনে নেই, ধরুন আমাদের দেশীয় গ্লোব বায়োটেক কেন ছাড় দিলেন না? কেন ছাড় দিলেন না? আজকে 3-4 মাস আটকায় রাখছেন কেন? কোন উদ্দেশ্যে? মানুষ তো খোঁজে। এখন যদি আপনার টিকাও আনবেন, চেষ্টাও করবেন, তার ভিতর দিয়ে ব্যবসাও করবেন, এত কিছু ভাবলে তো টিকা মুখ করা যাবে না। আর টিকার সামনে কি আমাদের তো সুযোগ ছিল, ফার্স্ট ওয়েভ আসছে 3 মাস পরে পদক্ষেপ নিছি, সেকেন্ড ওয়েভ আসছে 3 মাস পরে পদক্ষেপ নিছি, কেন সময় মতো নিলাম না কেন? অন্য দেশে কি ডুবে গেল, অন্য দেশে সব মরে গেল, তারপরে আমিও মরবো, তা তো হইতে পারে না। আমার তো স্কোপ ছিল। আচ্ছা যাই হোক, আপনি শিক্ষার ক্ষেত্রে আমি বলি, দেখেন শিক্ষার কথাটা আমি পরে আপনার কাছে আবারও আসবো। ডক্টর কামরুল হাসান খানের কাছে যাব। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনি শুনছিলেন বিরতির আগে বেশ কিছু প্রসঙ্গ এসেছে, সার্বিকভাবে যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে, এটা আমাদের মানুষদেরকে কিভাবে বাঁচানো যায়, তাদেরকে কিভাবে তাদের সংক্রমণ থেকে রক্ষা করা যায়, সেটা কিন্তু আমাদের সবারই লক্ষ্য। সুতরাং এই জায়গাটা আমরা অনেকেই গঠনমূলক আলোচনা, আমরা যেরকম বলেছি যে ঈদের সময়টা অনেকেই মানে আমাদের কাছে সবসময় মনে হয়েছে যে ঈদে কিছু মানুষ যাবেই, এটা ঠেকানো যাবে না, কিভাবে তাদেরকে স্বাস্থ্যবিধি মানিয়ে বাড়িতে পৌঁছানো যায় সেই ব্যবস্থাটা করা উচিত ছিল। এবং আমার কাছে মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুবই তৎপর, এমনার জন্য কিন্তু আমরা এই যে টিকা পেয়েছি বা সমস্ত যে প্রণোদনা বলেন সবকিছু পাওয়া যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে বাস্তবায়ন ক্ষেত্রে যারা আছে তারা কেন যেন বাস্তব অভিজ্ঞতাটা তারা কি জানে না না নেয় না, এই জায়গাটা আমার কাছে খুব মনে হয়। কারণ যেইভাবে মানুষ বাড়িতে গেল সেই জায়গাটা আমরা জানি যে এরকমই যাবে মানুষ, মানুষের জীবনের ঝুঁকির চাইতে তার বাড়িতে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ অনেকের কাছেই। যাই হোক, এখন সামনে আবার ঈদ আছে, সেখানে ঈদের মধ্যে কোরবানি ঈদে আবার আরেকটা বিষয় যুক্ত হবে যে মানুষ গবাদি পশুর চলাচল হবে প্রচুর। হ্যাঁ, সেইখানে কিন্তু আমাদের পরিকল্পনা এখন থেকে নিতে হবে। আর যে বিষয়টা হলো যে এখানে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যে ভারতীয় ভ্যারিয়েন্ট সেটা বিশ্ব জোড়াই আতঙ্ক সৃষ্টি করেছে, এবং সেটি যদি আমাদের বাংলাদেশে ঢুকে যায়, সেভাবে ঢুকে তো গিয়েছেই, ইতিমধ্যে আমরা 9টা পেয়েছি। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরো 24টি পাঠানো হয়েছে ঢাকায় রিসার্ভে জেনোম সিকোয়েন্স দেখার জন্য, সেখানে হয়তো থাকতেও পারে। তো এখন কথা হলো যে এই জায়গাটা আমার যাই হোক, ভেরিয়েন্ট যাই হোক, আমার প্রতিরোধের ব্যবস্থা কিন্তু একই, স্বাস্থ্যবিধি এবং সেখানে চিকিৎসা কিন্তু একই। সেই কারণে আমাদের এই জায়গাটা বাস্তব পরিকল্পনা যদি আমরা নিতে চাই যে আসলে কিভাবে প্রতিরোধ করতে হবে, সেখানে আমাদের এই যে সম্পৃক্তির কথাটা আমি বললাম, আপনারা অনেকেই খুব পরিষ্কারভাবে বলেছেন যে দুর্বলতাগুলি কোথায়। এই সম্পৃক্ত না হলে কিন্তু যেটা হবে না। এখন ধরেন যে কিছু বাস্তব বিষয় আছে যেটা আমাদের বিবেচনা রাখতে হয়, যে এই মানুষ কতদিন ঘরে বসে থাকবে। এখন মানুষ কিন্তু একটা সমস্যার সাথে অভ্যস্ত হয়ে যায়, এবং যে মানুষের গায়ে স্পর্শ হয় না তার পরিবার, সে কিন্তু তার কাছে প্রায়োরিটি ফিক্স। আজকে ধরেন যে মানুষটি আমরা বলছি যে ঘর থেকে বেরোবেন না, জরুরি কাজ ছাড়া গেলে মাস্ক পরবেন, এখন তার ঘরে যদি আমি আটকে রাখতে চাই, তার ঘরে খাবার নেই, বাচ্চাটি না খেয়ে আছে, তার কাছে করোনা বা মৃত্যু কোনো বিষয় হবে না, সে বাইরে যাবেই। কারণ বাইরে গেলে সে তার অর্থ পাবে, হয়তো কিছু খাবার কিনে বাসায় আসবে, এটা কিন্তু বাস্তবতা। সে কারণে আজকে ধরেন যে আরেকটা সুবিধা হলো কি, যেটা আমার অনেক বক্তা বলেছেন, যে এই করোনা ভাইরাসের 99% যে রোগটা সেটা কিন্তু মাইল্ড ফর্ম। এটা 3 ধরনের, হয়তো একটা সিভিয়ার ফর্ম, একটা মডারেট ফর্ম, একটা মাইল্ড ফর্ম। আর 99% হচ্ছে কি মাইল্ড ফর্ম, যে কারণে অনেকের উপসর্গ হয় না। অনেকে সামান্য জ্বর হলে তো আমরা খুব একটা গুরুত্ব দিই না, সামান্য জ্বর কাশি এটা আমাদের সাথে তো সবসময় লেগেই আছে। সে কারণে বেশিরভাগ মানুষ এটাকে গুরুত্ব দিতে চায় না। আর যার পেটে খাবার নেই সে তো গুরুত্ব দেবেই না, এটা বাস্তবতা। সে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাড়িতে খাবার পৌঁছার ব্যবস্থা করেছেন, প্রণোদনা দিচ্ছেন, এবং পাশাপাশি যে সামাজিক শক্তিগুলো প্রথম ঢেউ শুরুতে আমরা দেখেছি যে অনেক সামাজিক শক্তি বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে, আর্থিক সহযোগিতা, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। সে কারণে আজকে
আমাদের এই পরিস্থিতি মোকাবেলা অধ্যাপক ডক্টর করতেই কামরুল হবে। হাসান খান, এখানে একটি বিষয় কি বলবার অবকাশ রয়েছে কিনা, সেটি হচ্ছে অন্যান্য দুর্যোগের সাথে এই দুর্যোগকে মেলানোর সুযোগ আছে কিনা। কারণ বন্যা বা জলোচ্ছ্বাস, ঝড়, সেই সব জায়গায় ভলান্টিয়ারি সার্ভিসগুলো যেভাবে দেয়া যায় একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে, এখানে যেহেতু একটা ওই ছোঁয়াচে রোগের ব্যাপার, সংক্রামক ব্যাধির ব্যাপার থাকে, সুতরাং সেখানে সেই ঝুঁকিটা নিয়ে তো অনেকে হয়তো দিতেও চায় না। সেজন্যই কি আপনার কাছে মনে হয় কিনা যে এজেন্সিগুলোর কথা বলি বা যেই সংগঠনগুলোর কথা বলি তারা সেইভাবে এগিয়ে আসতে পারছে না? আপনার কাছে কি মনে হয়? না, এই জায়গায় কিন্তু আমি মনে করি একই ধরনের। আজকে ধরেন যে এখানে কিন্তু আমাদের অনেক উদাহরণ সৃষ্টি হয়েছে। যেমন ধরেন যে কবর দিয়েছে কারা, এখানে কিন্তু পুলিশ দিয়েছে, অনেক ভলান্টিয়ার এগিয়ে গিয়েছে। যে করোনা রোগী তারা আত্মীয় স্বজন যায়নি, ছেলে যায়নি, কিন্তু ঠিকই পুলিশরা গিয়েছে। তারপরে আপনার বিভিন্ন সংগঠন কিন্তু গিয়েছে। সে কারণে এখানে যারা সংগঠনের পক্ষ থেকে যাবে তারা তো আপনার স্বাস্থ্যবিধি মেনে চলবে, রাইট। তারা তো স্বাস্থ্যবিধি মেনেই কাজটা করবে এবং তারা তো জানে কিভাবে করতে হবে। এখন এই জায়গাটা আমার মনে হয় যে এখানে ধরেন একটা করোনা ভাইরাস আছে, এটা কতদিন চলবে আমরা জানি না। একটা ধারণা আমাদের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে যে 22শে ডিসেম্বর পর্যন্ত। কেন 22শে ডিসেম্বর বলা হচ্ছে যে 70% মানুষ, বিশ্বের মানুষ যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে এক ধরনের ইমিউনিটি ডেভেলপ করবে, তখন হয়তো এটা আস্তে আস্তে নেমে যাবে। সে কারণেই বলা হচ্ছে। এবং এরপরে আরেকটা ভাইরাস আসতে পারে। আর এই যে যেমন ওই ভারতে আরেকটা মারাত্মক অনুষঙ্গে দেখতে পাচ্ছি আমরা, ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, হ্যাঁ এরকম নানান কিছু আসতে থাকবে। কারণ পরিবেশ তো নষ্ট হয়ে গেছে, এখানে বারবার কিন্তু নানা ধরনের ভাইরাস। সেখানে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশি মডেল তৈরি করতে হবে এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনা থাকতেই হবে। অসংখ্য ধন্যবাদ জনাব নিজামুল হক ভূঁইয়া, আপনি শুনছিলেন। সার্বিকভাবেই যদি একটু আলোচনা করেন। না, যেটা আজিজ ভাই বলেছেন যে আমাদের বাইরের আমাদের ডিস্ট্রিক্টগুলো, অনেকগুলো ডিস্ট্রিক্টে এই ভাইরাসটা ঢুকে পড়েছে, ভারতীয় যে ভেরিয়েন্টটা। তা আমি যেটা মনে করি যে যেমন আমরা ব্রাজিলের দিকে তাকিয়ে দেখেন, ব্রাজিলের পাশে কিন্তু আর্জেন্টিনা আছে, পেরু আছে, কিন্তু সেখানে ওইভাবে সংক্রান্ত হচ্ছে না লোকজন, কারণ তারা বর্ডারগুলোকে ওইভাবে কন্ট্রোল করেছে। আমাদের এখানে একটা দুঃখজনক হলো সত্য যে আমরা যখনই ভারতীয় বর্ডারটা আমরা বন্ধ করলাম, আমরা দেখলাম যে ভারতীয় ট্রাক ঢুকতেছে, তারা আমরা একটা আপনাদের টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে লোকজন হাঁটাহুটি করতেছে, তারপর কোনো হ্যান্ড স্যানিটাইজার নাই, তার মাস্ক কারো মুখে পরা নাই, এমনকি তারা মেলামেশা করতেছে আমাদের শ্রমিকদের সাথে। সেখানে কিন্তু আমাদের একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং সেটার কারণেই কিন্তু আজকে দেখেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ আমাদেরকে স্ট্রিক্ট লকডাউন দিতে হয়েছে। তো আমরা মনে করি যে আমাদের যে জায়গাগুলোতে, যেমন আমাদের কামরুল স্যার বলেছে যে রাজশাহী থেকে 10টি স্যাম্পল নিয়ে এনেছে যে এখানে টেস্ট করার জন্য, কালকে বোঝা যাবে যে এগুলোর মধ্যে ভারতীয় ভেরিয়েন্ট আছে কি না। তবে সেটা আমরা আশা করব যে আমাদের যেখানে যে ডিস্ট্রিক্টগুলোতে, বিশেষ করে আজকে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টের কথা বললাম, সাতক্ষীরা, তারপরে আমাদের সিলেটের কথা কেউ বলছে, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, 3-4টা ডিস্ট্রিক্ট খুবই বার্নাবল অবস্থা আছে এবং চাঁপাইনবাবগঞ্জ 60% পর্যন্ত উঠে গেছে বর্ডার ওরিয়েন্টেড এরিয়া। সেই ডিস্ট্রিক্টগুলোকে আমাদেরকে খুবই সতর্কতার সাথে আমাদেরকে, সেখানে যে জেলা প্রশাসক আছে, সেখানে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন আছে, সেটা দেখেই আমার মনে হয় এগুলো স্ট্রিক্টলি লকডাউন করা উচিত। আর যেটা আমাদের পরিবহনের কথা বলেছেন, যে এটা ঢাকা শহরের পরিবহন, আপনারা যতই আমাদের হিরুভাই বলুক না কেন যে ওনারা তো আজকে উনি বলছে যে ওনাদের 50 লক্ষ শ্রমিক খুবই খুশি হয়েছে, ওনারা বলে যে ওনাদের 70 লক্ষ শ্রমিক, কোনো নেতা বলেন। তাহলে যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো যে এতদিন পর্যন্ত খুলে দেওয়া হলো, তাহলে তাদের মাত্র কি 20 লক্ষ শ্রমিক সারা 64টি জেলায় কাজ করতেছে, আর ইন্টার ডিস্ট্রিক্টে 50 লক্ষ মাত্র। তো সেখানেও ওনাদের স্ট্যাটিস্টিক্সও কোনো একটা ভুল আছে। কারণ আমরা দেখি যে যখনই কোনো, যেমন আমাদের দোকান মালিক সমিতির হেল্লাভাই বলে যে আমাদের 24 লক্ষ দোকান, আমাদের 1,15 লক্ষ শ্রমিক, স্ট্যাটিস্টিক্সে ওনাদের কাছে দাঁড়ানো আছে। মানে এক একটা স্ট্যাটিস্টিক্স এক একভাবে বলে, কোন স্ট্যাটিস্টিক্সে সঠিক সেটা ওনারা সঠিকভাবে বলে না। তবে আমি যেটা বলবো যে আমাদের ইন্টারনাল যে বাস সার্ভিসগুলো, কারণ এই বাসগুলো থেকেই বেশি করোনাটা ছড়ায়, পাশাপাশি বসে মাস্ক পরে না। দেখা যাচ্ছে আপনি বাসে উঠলেই দেখবেন যে, আমি নিজে লক্ষ্য করেছি যে আমরা তো যাই রাস্তা দিয়ে, দেখা যাচ্ছে বাসগুলোতে, যে আজিজ ভাই বলেছে, মানুষ অনেকটা মানে না। তবে এবার যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, যেমন আমাদের এবার আমাদের যে মানুষ বাড়িতে গিয়েছে, আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বললো যে আপনারা বাইরে নামাজ পড়বেন, আর ধর্ম মন্ত্রণালয় বললো মসজিদের ভিতরে নামাজ পড়েন। এই যে একটা সমন্বয়হীনতার অভাব। ইভেন কি আমরা দেখেছি ঢাকা শহর এবং 2-1টা জেলা ছাড়া যে একটু স্বাস্থ্যবিধি মেনটেন করে নামাজ পড়েছে, আর কারো মুখে মাস্ক নাই, এমনকি কোলাগুলি হয়তো করে নাই, কিন্তু যেভাবে মেলামেশা করেছে
সেখানেও একটা আতঙ্কিত হওয়ার কারণ ছিল। জানি না এখন পর্যন্ত, আজকে তো ঈদ গেল 14 তারিখ, আজকে হলো 24 তারিখ, 10 দিন, আরও 2-1 দিন আমরা যেরকম সংক্রমণের হারটা যেভাবে কম, আমরা আশা করব যে আমরা যেরকম অতীতে আমরা আতঙ্কিত ছিলাম, আমার মনে হয় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের সরকার ভালোভাবে সেটা চেষ্টা করছে মেনটেন করার জন্য। ধন্যবাদ। আমি জনাব সাদিকুর রহমান হিরো আপনার কাছে যাব, শেষ করতে হবে, আপনি সার্বিকভাবে যে মন্তব্য করবেন, কিন্তু তার আগে জনাব এম এ আজিজ যে কথাটি বলেছেন যে আপনাদের আজকে কেন ঈদের দিন হবে, আপনাদের তো আসলে কল্যাণ ফান্ড থাকার কথা, সুতরাং এই যে বন্ধ ছিল সেই সময়ও আপনাদের শ্রমিকদের সেই সুবিধা পাবার কথা, সেই বিষয়টিও যদি একটু উল্লেখ করেন। ধন্যবাদ। আজিজ ভাইকে শ্রদ্ধা রেখে বলছি, আজিজ অনেক কিছু হয়তো জানে না। যেমন আমাদের কল্যাণ ফান্ড একটা সরকার করছে, কয়েক কোটি টাকা জমা আছে, কিন্তু সেটা এই আজকে থেকে 1 বছর আগ পর্যন্ত সরকারের জানতোই না যেটা কার নিয়ন্ত্রণ আছে, কি বিআরটি এর নিয়ন্ত্রণ আছে, যোগাযোগ মন্ত্রীর নিয়ন্ত্রণ আছে, সেটা জানতো না। এটা আমি সংসদীয় কমিটির একটা মিটিং এ যাওয়াতে আমি এটা জানতে পারলাম। শ্রমিকরা যে কল্যাণ ফান্ডে পয়সা দিত, বলতেছি এটা সরকারি, আমি বলবো সরকারের অবস্থা। আসেন শ্রমিকদের যে কল্যাণের যে টাকাটা আছে, সেটা কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন টার্মিনালে শ্রমিকদেরকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, বিভিন্ন শ্রমিকদেরকে উপহার দেওয়া হয়েছে, ঈদ উপলক্ষে বিভিন্ন সংগঠন থেকে দেওয়া হয়েছে। তো সেটা তো এত 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 পরিমাণ না যে ধরেন এই 50 লক্ষ যারা আপনাদের কল্যাণ ফান্ডে কত টাকা আছে? মোট শ্রমিক কত ওনাদের? আপনাদের কল্যাণ ফান্ডে কত টাকা আছে? না, আমাদের কল্যাণ ফান্ড বলতে না, আমি বললাম সারা বাংলাদেশে প্রত্যেক সংগঠনে কিছু কিছু কল্যাণ ফান্ড আছে। সেটা সেখানে যে টাকা, সেটা তো মানে ধরেন না, আপনি যেই ফান্ডের কথা, আমি একদম ক্লিয়ার করি বিষয়টা, আপনি যেই ফান্ডের কথা বলছেন, যে যেই ফান্ডের নিয়ন্ত্রণ যোগাযোগ মন্ত্রণালয়ে থাকবে না বিআরটিতে থাকবে, সেই ফান্ডের কথা আমি বলছি। সেটি তো গঠন হয়েছিল সম্ভবত 2011 সালে। না, সেটা গঠন হয়েছিল 2002 সালে। 2002 সালে। হ্যাঁ, তো ওইটা ওইভাবে ছিল। এবং এটা গত লাস্ট ইয়ারে ধরেন আই থিঙ্ক 2019-এর কথা, 20-এর কথা। তো ওইটা নিয়ে যখন সংসদীয় কমিটির একটা মিটিং এ, শ্রম মন্ত্রণালয়ের একটা মিটিং এ দেখা গেল যে ওইটার যে ফান্ড, যে টাকাটা আছে, কত, এটা যোগাযোগ মন্ত্রীর সেই পরিমাণটা কত, টাকার পরিমাণটা কত? এটা প্রায় মানে 60 কোটি টাকার মতো টাকার কথা। 60 কোটি টাকা। সেটা যোগাযোগ মন্ত্রী বা বিআরটি এর চেয়ারম্যান কার নিয়ন্ত্রণে, সেটা কখনো এটা ওই পর্যন্ত নির্ধারণ হয়নি। আপনাদের মোট শ্রমিক কত, সেই পরিসংখ্যানটা কি আছে? সেটি আমাদের সারা বাংলাদেশে 70 লক্ষের মতো শ্রমিক আছে, অন জব 50 লক্ষ শ্রমিক থাকে। মানে বিভিন্ন সময় গাড়িগুলো চালানোর মধ্যে 50 লক্ষ শ্রমিক আমাদের একটা তথ্য আমরা কালেকশন করছি। বাংলাদেশ সারা ট্রান্সপোর্ট মানে সবকিছু মিলে, যেমন সিএনজি, মিএনজি, বিবিটি, সিফটে, প্রাইভেট কার মিলে, সবই তো আমাদের পরিবহন শ্রমিক, ওই হিসেবে মিলে আমরা এইভাবে একটা পরিসংখ্যান করছি। সর্বশেষ একটি প্রশ্ন করে আপনার কাছে শেষ করব, সেটি হচ্ছে যে জনাব এম এ আজিজ যেটি বলছিলেন যে আপনাদের, আমি আজিজ ভাইয়ের একটা কথা বলি, শ্রদ্ধা রেখে বলি। আজিজ ভাই বললো যে আমরা অনেক পাওয়ারফুল, আসলে আজিজ ভাই একসময় ছিলাম, এখন নাই। এখন এই জন্য নাই, 2018 আইন তো আমাদের বিরুদ্ধে অলরেডি কার্যকরী হওয়ার পথে, সরকার পারছে না এই জন্য যে কিছু বিধিমালার ভুল হয়েছে, এটাকে পরিবর্তন করার জন্য ওয়েট করতেছে, নাম্বার 1। নাম্বার 2 হইলো যে আমরা যদি এতই পাওয়ারফুল হইতাম, আমরা 5000 কোটি টাকা চেয়েছি প্রণোদনা, সেখানে মাত্র 100 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যে 100 কোটি টাকা পরিবহন। এবারকার বাজেটে কিন্তু পরিবহন শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে 100 কোটি টাকার একটা, আমরা চেয়েছি 5000 কোটি টাকা প্রণোদনা, 100 কোটি টাকার প্রস্তাব করে, তাহলে আমরা পাওয়ারফুল হলে তো 5000 কোটি টাকা। কিন্তু প্রথমবারের মতো, এটা তো একটা ইতিহাসের অংশ যে প্রথমবারের মতো আপনাদেরকে যুক্ত করা হয়েছে। আমরা এর আগে তো এটি হয়নি। প্রধানমন্ত্রী পরিবহনের প্রতি সদয়। আরেকটা কথা আমি বলি যে কামরুল সাহেব যেটা বললো যে হ্যাঁ, কিছু প্রধানমন্ত্রী যথেষ্ট দিতেছে, কিন্তু এটা বন্টনের সময়, যেমন আমরা গত করোনার সময়ও লাস্ট ইয়ারে যে টাকাটা শেষ করব, আপনি আর 30 সেকেন্ড সময় পাবেন। টাকাটা কিন্তু এখনো, টাকাটা কিন্তু ফেরত গেছে, অনেক টাকা কিন্তু ফেরত গেছে, বন্টনে ঠিক মতো হইতে পারে নাই। আমরা এখনো চাই যে আমরা সরকারের তো আমরা তো সেবা করে আসতেছি, এবং আমরা সরকারের পত্র কর্মকাণ্ডে সাহায্য করে রাষ্ট্রকে পরিচালনার মধ্যে আমরা আছি, যেহেতু আমাদের দুষ্টু থাকতে পারে, তবে আমাদের কিন্তু বাঁচায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। শেষ করব না, বিষয়টা হলো আমি জাস্ট শেষে বলছি যে দেখেন, এই যে স্বাস্থ্যবিধি আপনার গুগল মোবিলিটিতে বলা হয়েছে যে দোকানপাট, শপিং মল, হাট বাজারে আপনার 33% করোনা সংক্রমিত হয়, আর জনসভা ইত্যাদি ইত্যাদি সমাবেশে 11% হয়।
আর বাকিটা হচ্ছে অন্যান্য, যেমন ধরেন গণপরিবহন বলেন বা শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা আদার যা আছে সব মিলে। তা আমি শপিং মল যেখানে মানে 3 ভাগের 1 ভাগ করোনার বেশি ছড়ায় তাকে প্রথমে খুলে দিছি। তা আমার কথা হলো শিক্ষা প্রতিষ্ঠান, এটা 3 শিফট 4 শিফট করে স্বাস্থ্যবিধি পুরো মেনে, শিক্ষা তো অবস্থা খুব খারাপ। ইতিমধ্যে 30% তো আপনার শিক্ষা থেকে ছিটকে পড়ে গেছে, তারা নাই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন তারা সরকারি যে পয়সা অনুদান যে শিক্ষা প্রতিষ্ঠান পায়, ওরা সরকারি অংশ ছাড়া আর কিছু পাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ। এবং তারপরে আপনি দেখেন, যতই বলেন গণতান্ত্রিক দেশে রাজনীতি হচ্ছে প্রাণশক্তি, এই করোনার উপলক্ষে রাজনীতি কিন্তু বন্ধ। সুতরাং এখানে তো সংক্রমণ 11%। আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনীতিতে যদি সব যদি মানতে চায়, মেনেও মানে না স্বাস্থ্যবিধি, এদেরকে খুলে দেওয়া হোক, আমার পরিষ্কার বক্তব্য। হ্যাঁ, কিন্তু স্বাস্থ্যবিধি এনফোর্স করা হোক। এখানে 2.25 লাখের মতো পুলিশ আছে, এ দিয়ে সম্ভব না। সেখানে যেটা আমি যেটা বলছি যে ধরেন কামরুল ভাইও বলেছেন যে জনসম্পৃক্ততা, এখানে আমার কাছে মনে হয়েছে আবার সমালোচনা মনে হবে, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোঅর্ডিনেটর বসায় দিয়েছেন সেক্রেটারি, রাজনীতিবিদ কেন কোঅর্ডিনেট করবে? করে না তো তারা। আওয়ামী লীগের লোক তো আমি তো আমার এলাকার সাথে যোগাযোগ আছে, কোনো কোঅপারেট করছে না তো। তারপরে আপনি ধরেন যদিও কিছু হয়, সরকারি দল ছাড়া কোথাও কোনো কাউকে ইনভলভ করা হয় না, তাহলে বিরোধী দল সম্পৃক্ত হচ্ছে না। সুতরাং আর আগের মতো সমাজের মানুষগুলো কিন্তু বৈষয়িক হয়ে গেছে। আগে যেমন কোনো দুর্যোগ দেখলে ঝাঁপিয়ে পড়তো, এই মানসিকতাটা এখন নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।